শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি দিলীপ চন্দ্র দত্ত, সহকারী শিক্ষক, দেবিদ্বার মফিজুদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজ অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমি আজ তোমাদেরকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় নবম বহি দুগারা নবম বই কীভাবে তৈরি করতে হয় তা আমি তোমাদেরকে শেখাবো। গত পর্বে আমি তোমাদেরকে দুগারা নবম বহির একটি ছক কীভাবে তৈরি করতে হয় তা আমি শিখিয়েছি। তোমরা লক্ষ্য করো, বোর্ডে লক্ষ্য করো, এই দুগারা নবম বহির একটি ছক এখানে দেওয়া আছে এবং পাশে আছে একটি উদ্দীপক। এই উদ্দীপকটির মধ্যে এমন কতগুলো ট্রানজ্যাকশন আছে যেগুলা পরীক্ষার্থীরা পরীক্ষায় প্রায় ভুল করতে দেখা যায়। তোমরা অনলাইন ক্লাসে মনোযোগী হও, তোমাদের আর এই সমস্যাগুলো থাকবে না। আমি উদ্দীপকটা পড়ছি। সবুজ ট্রেডার্স এর 2020 সালের মার্চ মাসের কিছু লেনদেন এখানে দেওয়া আছে। মার্চ 1 নগদ উদ্ধৃত 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 12,000 টাকা। এখন এই নগদ উদ্ধৃত টাকাটা প্রতিষ্ঠানের একটি সম্পদ, প্রতিষ্ঠানের ক্যাশের নগদ টাকাকে বোঝায়। ব্যাংক জমাতিরিক্ত, আমরা টাকা নিরাপত্তার জন্য টাকা ব্যাংকে জমা রাখি এবং ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা উত্তোলন করি। কখনো কখনো টাকা জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা যায়, তবে সেটা ঋণ হিসেবে গণ্য হয়। এই টাকার জন্য প্রতিষ্ঠান ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। তাই 1 তারিখের লেনদেনগুলো আমরা যখন দুগারা নগদ বইতে লিপিবদ্ধ করবো, কীভাবে লিপিবদ্ধ করবো তোমরা দেখো। আমরা তারিখের তলাতে প্রথমে তারিখ লিখব, হাতে নগদ উদ্ধৃত টাকা 40,000, সম্পদ বিদায় এটা ডেবিট পাশে আসবে এবং লিখবে ব্যালেন্স বি অবলিক ডি। টাকাটা লিখবে নগদের এই 40,000 এবং ব্যাংক জমাতিরিক্ত টাকাটা দায় বিদায় তার ক্রেডিট পাশে তোমাদেরকে লিখতে হবে 2020 মার্চের 1 তারিখে ব্যালেন্স বিডি টাকাটা লিখবে ব্যাংক। 1 তারিখের লেনদেন আমাদের লিপিবদ্ধ হয়ে গেল। পরবর্তী 2 তারিখে আরো একটু কথা বলে রাখছি, এই যে ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ জমার অতিরিক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল, এই জন্য এটা দায় আমাদেরকে এই দুগারা নগদ ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতে হয়েছে। আমরা কখন এই ক্রেডিট পাশে ব্যাংক কলামে আমাদের লিখতে হবে, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স। এই যে তোমরা দেখছো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স, আরও একটি আছে সেটা হলো ব্যাংক ঋণ। যদি এই চারটির যে কোনো একটি থাকে তাইলে এই 1 তারিখে এই ব্যাংক কলামের টাকাটা তোমাদেরকে ক্রেডিট পাশে লিখতে হবে। এখানে আমরা পেয়ে গেলাম ব্যাংক জমাতিরিক্ত, আমরা লিখলাম ব্যালেন্স বিজি দিয়ে ব্যাংক কলামে এই 12,000 টাকা। পরবর্তী তারিখে 2 তারিখে করিমের নিকট চেকে বিক্রয় 20,000 টাকা। করিমের নিকট মাল বিক্রি করা হয়েছে এবং আমরা নগদ টাকা না পেয়ে চেক পেয়েছি। তোমাদের মনে রাখা দরকার যে এই করিমের নিকট মাল বিক্রি করে যে চেকে বিক্রি করা হলো, আমরা চেক পেলাম 20,000 টাকা। এই চেকটি যদি বাহক চেকের কথা বলা না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে সেটি দাগ কাটা চেক বা ক্রস চেক। তাই
তাহলে টাকাটি আমাদের বিক্রি করে আমরা পেলাম ঠিকই, তবে সেই টাকাটি জমা হবে ব্যাংকে। তার জন্য জানাতে হয় ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ডেবিট। মার্চের 2 তারিখে বিক্রয় হিসাব দিয়া টাকাটা চলে যাবে ব্যাংকের মধ্যে। নেক্সট লেনদেন 4 তারিখে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে নগদে পণ্য ক্রয় করলে টাকা চলে যাবে ক্যাশে। তার জন্য জানাতে হয় ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব। মার্চের 4 তারিখ ক্রয় হিসাব দিয়ে টাকাটা চলে যাবে নগদের করে 18,000 টাকা। নেক্সট লেনদেন বাদলের নিকট 12,000 টাকার পণ্য বিক্রি করে নগদে পাওয়া গেল মাত্র 50%। আমাদের যখন যে লেনদেনটি সংঘটিত হয়, এই লেনদেন থেকে আমরা 100% ধরব এবং 100% যদি আমরা ধরি, 100% কত টাকা? 12,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছিল, কিন্তু বিক্রি করে নগদে পাওয়া গেল মাত্র 50%। 100% যদি 12,000 টাকা হয়ে থাকে, তাহলে 50% হবে তার অর্ধেক, তাহলে 6,000 টাকা। তাহলে এই বাদলের নিকট পণ্য বিক্রি করে আমরা 6,000 টাকা পেলাম 50%। তাহলে এখানেও কলামে 8 তারিখে বিক্রয় হিসাব লিখে এই 50%-এ 12,000 টাকা, 6,000 টাকা, নগদে পাওয়া গেল মাত্র 6,000 টাকা। এখানে দেখো, আমরা বাদলের নিকট পণ্য বিক্রি করেছিলাম 12,000 টাকা, আমরা চেক পেলাম কত পার্সেন্ট? 50%, মানে অর্ধেক। তাহলে অর্ধেকে পেলাম কত? 6,000 টাকা। তাহলে আমাদের আরো বাকি হলো 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকা বাকিতে বিক্রি করা হলো। এই আমাদের নগদের বইতে ধারে কোনো ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত করা হয় না। আমরা দুগরা নগদানটি তৈরি করার পরে বিষয়টি আমাদেরকে আরো পরিষ্কার করতে হবে। অর্থাৎ দুগরা নগদানটি তৈরি করার পরে আমাদেরকে একটি নোট দিতে হবে যে বাদলের নিকট 6,000 টাকার পণ্য ধারে বিক্রয় বিদায় নগদান বইতে অন্তর্ভুক্ত করা হলো। এই চলে গেল আমাদের 8 তারিখে লেনদেন। 10 তারিখে দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো 6,000 টাকা। তো ব্যাংকে টাকা জমা দিলে স্বাভাবিকভাবে ব্যাংকে টাকা বাড়বে, ক্যাশে টাকা কমবে। এই যে একই টাকা আমাদের দুইটা কলামের মধ্যে উঠানামা করতেছে। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বাড়বে, ক্যাশে টাকা কমবে। তাই এর জন্য জানাতে হয় ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে বিপরীতমুখী একটা ফলাফল তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় কন্ট্রা, অ্যাজ পার কন্ট্রা বা কন্ট্রা। কন্ট্রা বাংলা হলো বিপরীত দাখিল। এক্ষেত্রে আমাদের এই 10 তারিখের লেনদেনে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ব্যাংক কলামে বলবে 6,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে নগদের করে বলবে 6,000 টাকা। এখন ব্যাংক ডেবিট পাশে যখন ব্যাংক কলামে লিখবো, তখন আমরা বিবরণ প্রাপ্তির সময় প্রাপ্তি কলামে লিখতে হবে নগদান হিসাব। আর ক্রেডিট পাশে যখন আমরা নগদ কলামে লিখবো, তখন আমাদের প্রধান সময় করে লিখতে হবে ব্যাংক হিসাব। এই যে অ্যাজ পার কন্ট্রা বা কন্ট্রা, এটা চিহ্নিত করার জন্য এখানে, কারণ শিক্ষক যখন এই পরীক্ষা খাতা মূল্যায়ন করবে অথবা কোনো প্রতিষ্ঠানের হিসাব যখন অডিট করবে, অডিট অফিসার অথবা শিক্ষক খাতা মূল্যায়ন করার সময় শিক্ষক এই নগদানগুলি মূল্যায়নের ক্ষেত্রে কোনটা এন্ট্রিগুলোর দিকে গুরুত্ব দিয়ে থাকেন সবচেয়ে বেশি, এবং সে দেখে যে সঠিকভাবে কোনটা এন্ট্রিগুলো লিপিবদ্ধ করতে পারল কিনা, এগুলো যেন তাদের চোখে সরাসরি পড়ে। এই জন্য আমাদেরকে এই কন্টেন্ট যেগুলো তার প্রতীকস্বরূপ আমাদেরকে খতিয়ান পৃষ্ঠা করে ইংরেজিতে সি অথবা বাংলায় ক লিখে দিতে হবে। নেক্সট লেনদেন ব্যাংক কর্তৃক
সুদ মঞ্জুর 400 টাকা। তোমরা আরেকটি কথা জানো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 400 টাকা। ব্যাংক কমার্শিয়াল, ব্যাংক বাণিজ্যিক, তার মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। সেক্ষেত্রে ব্যাংক তার তহবিল গঠন করতে হয়। ব্যাংকের তহবিল গঠন করার প্রধান উৎস হল বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত হিসাবে গ্রহণ করে। আমানত গ্রহণ করে ব্যাংক তার তহবিল গঠন করে। এখন আমানতকারীরা যাতে স্বেচ্ছা অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে টাকা ব্যাংকে আমানত রাখে, এই জন্য তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য ব্যাংক একটি কৌশল করে তাদেরকে সুদ প্রদান করে। এই সুদ পাওয়ার আশায় আমরা অনেকেই টাকা ব্যাংকে গিয়ে জমা রাখি। তাহলে ব্যাংকে যদি সুদ মঞ্জুর করে তাহলে আমরা টাকা প্রাপ্তি ঘটে পাই, তবে সেই টাকাটা ব্যাংক কখনো নগদে দেয় না। সেই টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে, তাইলে আমাদের টাকা বাড়বে ব্যাংকে। ব্যাংক সুদ মঞ্জুর করে টাকা বাড়বে ব্যাংকে। এটার জন্য জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আমরা এখানে 16 তারিখে ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব টাকাটা চলে যাবে আমাদের ব্যাংকের করে 400 টাকা। পরবর্তী লেনদেন ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন বলতে প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা হয়েছে, তাহলে দেখা যায় যে টাকা ক্যাশে বাড়বে, ব্যাংকে কমবে। এটার জন্য জাবেদা হয় নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে এই 24 তারিখে 20 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হলে নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমরা ব্যাংক লিখে ব্যাংক হিসাব লিখে টাকাটা লিখতে হবে আমাদের নগদের করে 8000। ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ক্রেডিট হলে ক্রেডিট পাশে ব্যাংক বরাবর চলে যাবে এই 8000। তখন আমরা এখানে লিখতে হবে তারিখ 16, প্রদানের করে লিখতে হবে নগদ হিসাব, এবং এটাও কিন্তু কন্ট্রাক্ট, কারণ ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। তাহলে ব্যাংক ক্যাশ বাড়লো, ব্যাংক কমবে। এখানে আমাদের কন্ট্রাক্ট এটিটাকে সি দ্বারা চিহ্নিত করতে হবে। নেক্সট লেনদেন ব্যাংক কর্তৃক খরচ চার্জ। ব্যাংক কর্তৃক খরচ চার্জ আগে বলেছিলাম ব্যাংক হলো বাণিজ্যিক, যদিও এই ব্যাংক জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, তথাপি তার মুখ্য উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। সেই জন্য ব্যাংক যখন তার আমানতকারীদের পক্ষে কাজ করে অথবা তার মক্কেলের কাজ করে, তখন সে পারিশ্রমিক হিসাবে কিছু চার্জ করে। চার্জ করার অর্থ বুঝতে হবে যে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতেছে, এটা আমাদের জন্য একটা ব্যয়, এবং ব্যাংকের জন্য এটা আমাদের জন্য যদি প্রদান করতে হয় টাকা, সেই টাকাটা আমাদের নগদে প্রদান করতে হয় না। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক কী করে টাকাটা কেটে, তাহলে টাকা কমবে আমাদের ব্যাংকে। এটার জন্য জাবেদা হয় ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। তাহলে এখানে 24 তারিখে ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব টাকাটা চলে যাবে ব্যাংকে করে 400 টাকা। নেক্সট লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করার অধিকার আছে মালিকের। মালিক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারেন, প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা নিতে পারে, প্রতিষ্ঠানের ক্যাশের থেকেও টাকা নিতে পারে। এখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয়, মালিক উত্তোলন করে, তাহলে সেই টাকাটা ক্যাশে আসবে না, কিন্তু আমাদের টাকা চলে যাবে। কোথা থেকে চলে যাবে? ব্যাংক থেকে, কারণ ব্যাংক থেকে উত্তোলন করা হচ্ছে। তো এটার জন্য জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা তারিখের করে লিখি তারিখ 26, উত্তোলন হিসাব
উত্তোলন হিসাব দিয়া টাকাটা চলে যাবে ব্যাংকের করে বেচা। আমাদের উদ্দীপকে যে লেনদেনগুলো দেওয়া ছিল আমরা দুটোটা নগদান বই এগুলো লিপিবদ্ধ করেছি। এখন আমরা প্রত্যেকটা টাকার কলামের টাকার অঙ্কগুলো আমরা যোগ করবো পৃথক পৃথক। ডেবিট পাশে নগদ কলামের টাকার অঙ্ক যোগ করে দেখি 40 আর 6 46 আর 8 66 আর 54। ডেবিট পাশে নগদ কলামের টাকার যোগফল হলো 54,000 এবং ক্রেডিট পাশে নগদ কলামের টাকার যোগফল হলো 18,000 6,000 24,000। তাহলে 24,000 টাকা মাইনাস করলে 0,0,0,0,0 2 আছে 5,000। আমরা দেখি ডেবিট পাশে নগদ টাকা কলামে যোগ করে দেখি 54,000 আর ক্রেডিট পাশে টাকা নগদ কলামে টাকা যোগ করে দেখি 24,000। তাইলে আমাদের দুই দিকে যোগ করলে পার্থক্য 30,000, অর্থাৎ 30,000 টাকা ডেবিট কলামে বেশি। তাহলে আমরা এখানে লিখবো 54,000। এখন ক্রেডিট কলামে আমার পার্থক্য অর্থাৎ নগদ কলামে কম ছিল এই 30,000। এই 30,000 টাকা পার্থক্যটুকু প্রত্যেকটা মাসের একটা শেষ তারিখ আছে। এটা মার্চ মাস, আমরা জানি মার্চ মাস যায় 31 দিন। তাহলে এখানে 31 তারিখের কথা আমি 31 লিখব। ব্যালেন্স C/D, সিটি লিখে 30,000 টাকা লিখে দিই। তাহলে এখন যোগ করলে যোগফল হয়ে যাবে আমাদের 54,000। ব্যাংক কলামে দেখি, ব্যাংক কলামে ডেবিট পাশে জমা হয়েছে 20,000 6,000 26,000 26,400 26,400। ব্যাংক কলামে জমা হয়েছিল 26,400। ক্রেডিট পাশে ব্যাংক কলামে দেখি যোগ করে কত টাকা হয় 20,000 6,000 8,000 12,000 8,000 20,000 আর 4,000 24,400 24,400। এই 24,400। তাহলে দেখি ক্রেডিট পাশে ব্যাংক কলাম টাকা কম আছে 0,0,0 4 আছে 2,000 টাকা। তাইলে দেখি ডেবিট পাশে ব্যাংক কলামে টাকার যোগফল ছিল 26,400 আর ক্রেডিট পাশে ব্যাংক কলামে টাকার যোগফল ছিল 12,000 8,000 20,000 4,000 24,400। এই 24,400 মাইনাস করে দেখি যে এখানে 2,000 টাকা ক্রেডিট পাশে কম আছে। তাহলে এই টাকাটা ব্যালেন্স সিটি লিখে একই সাথে আমরা ব্যাংক কলামে 2,000 টাকা দিব। তাহলে এখন ব্যাংক কলামে ক্রেডিট পাশে টাকা যোগ করলে হবে 26,400। পরবর্তী তারিখে পরবর্তী মাসের এখানে মার্চের পরে এপ্রিল, পরবর্তী মাসের 1 তারিখে এপ্রিল 1 ব্যালেন্স বিডি লিখে নগদ উত্তীর্ণগুলো ডেবিট পাশে আমরা 30,000 লিখব আর ডেবিট পাশে ব্যাংক উত্তীর্ণ ছিল 2,000 টাকা আমরা ব্যাংক কলামে লিখে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিবরণ অবদানটি তৈরি করা হয়ে গেল। আমরা এখন উত্তর লিখতে পারি। যে উত্তর লিখব কি, হাতে নগদ 30,000 টাকা, ব্যাংক জমা উত্তীর্ণ 2,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বিবরণ অবদানটি তৈরি হয়ে গেল। পরবর্তী পর্বে আমি তোমাদেরকে 3 করা নগদানে কিভাবে তৈরি করতে হবে তা আমি শেখাবো। এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।